অভয়ার বিচারের লড়াই এখনও চলছে। তার মধ্যেই কলকাতা থেকে আবার খবর উঠে আসছে গণধর্ষণের। খাস কলকাতাতে আবার গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ঘটেছে ল কলেজে। ভাবুন, আইনের প্রতিষ্ঠান, সেখানেই আইনকে ছিন্ন ভিন্ন করা হয়েছে। আইনের মহাবিদ্যালয়, সেখানেই নিরাপত্তা নেই রাজ্যের মহিলাদের। এই ঘটনাটা যেখানে ঘটেছে সেটা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। কলকাতার একটি নামি দামি ল কলেজ, একটি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ একটা শিক্ষাঙ্গন, সেখানে পড়ুয়ার নিরাপত্তা নেই। আমরা এর আগে দেখেছি আরজি কর হাসপাতাল, সেখানে একজন ডাক্তার, তার নিরাপত্তা ছিল না, তাকে ধর্ষণ করা হয়েছিল, তাকে খুন করা হয়েছিল। এবং এখন অবধি তার বিচারের দাবিতে মানুষ বিভিন্ন সময় রাস্তায় নেমে চলেছেন। এই অভয়াকাণ্ড নিয়ে আমরা দেখেছি সমগ্র পৃথিবী উত্তাল হয়েছে। তারপরেও আমাদের রাজ্যের প্রশাসনের হুঁশ ফেরেনি। আর সবথেকে বড় বিষয়, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ধর্ষণের, তারা কারা? তারা হচ্ছে তৃণমূলের নেতা। যে তিনজনকে এখন অবধি গ্রেফতার করা হয়েছে তারা হচ্ছে মনোজিৎ মিশ্র, জাইব আহমেদ, প্রমিত মুখার্জি। ধর্ম খুঁজে লাভ নেই, এই জন্যই আমরা বলি ধর্ষকদের ধর্ম হয় না। একজন মিশ্র, কে আহমেদ, কে মুখার্জি, হ্যাঁ, ব্রাহ্মণ ছেলে, তাই না? তাই বলা হয় সবসময়, আমরা বলি যে ধর্ষকের কখনো ধর্ম খুঁজতে যাবেন না। হ্যাঁ, ধর্ষকদের আপনি রাজনৈতিক পরিচয় খুঁজতে পারেন, কারণ তারা ক্ষমতায় বসে রয়েছে। এই যে মনোজিৎ মিশ্র, যার নাম উঠে আসছে, সে নাকি কলেজের এক্স জিএস, প্রাক্তন জেনারেল সেক্রেটারি, গভর্নিং বডির মধ্যে সে ছিল, এবং এই মুহূর্তে নাকি ওই কলেজে যে তৃণমূলের ইউনিট রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট, তার নাকি সভাপতি। এবং তার সাথে সাথে দক্ষিণ কলকাতার যে জেলা তৃণমূল সংগঠন রয়েছে, সেই সংগঠনের নাকি তিনি সহ সম্পাদক, এরকম খবর উঠে এসছে। এছাড়াও আরও অনেক খবর উঠে আসছে, শুনলে চমকে যাবেন, ভাবতে বাধ্য হবেন যে কলেজগুলোর অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে কী। যারা কলেজে পড়তে যায় তারা জানে খুব ভালো করে, যারা কোনোদিন কলেজে যাননি তারা জানেন না, আর তারাও জানেন না যারা বেসরকারি কলেজে পড়েছেন, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে, যেখানে কোনো তৃণমূলের ইউনিয়ন নেই, তারা জানেন না। বাকি যারা যে কোনো, মানে সেটা ছোটোখাটো কলেজ হতে পারে, প্রান্তিক গ্রামের কলেজ হতে পারে, আশেপাশে মফস্বলের কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, তারা সবাই জানে সেখানে তৃণমূলের নেতাদের দৌরত্বটা কী প্রকারের, কতটা দৌরাত্ম্য তারা করে। আর তার থেকে বড় কথা হচ্ছে দাদা কালচার। আসছি, এই দাদা কালচারে আসছে একটু বাদে। এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে মনোজিৎ মিশ্র, তার বয়স হচ্ছে 31 বছর বয়স। তো এই মনোজিৎ মিশ্র নাকি কলেজ পাস করে গেছে, পাস করার পরেও কলেজে আছে। কেন, কিভাবে আছে? না, সে নাকি কলেজের অস্থায়ী কর্মী। কলেজের অস্থায়ী কর্মী হিসেবে মনোজিৎ মিশ্রের কী কাজ, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার বিবরণ যেটুকু এই মুহূর্তে উঠে এসেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এমনিতে বিকেল 5টার মধ্যে সব কলেজ বন্ধ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ঘটনার বিবরণে যেটা উঠে এসেছে যে এই গণধর্ষণের ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে। তো এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে এত সন্ধে অবধি ওখানে তৃণমূলের নেতা কী করছিল কলেজের মধ্যে, ওই মেয়েটি বা কী করছিল। ঘটনার বিবরণ থেকে যেটুকু জানা যাচ্ছে যে মেয়েটিকে নাকি টোপ দেওয়া হয়েছিল যে তাকে কলেজের জিএস বা জেনারেল সেক্রেটারি পদ দেওয়া হবে। আমরা জানি বিভিন্ন কলেজে এখন ইউনিয়নের ইলেকশন হয় না, হ্যাঁ, সিলেকশন হয়, বেছে বেছে ছাত্রছাত্রীদেরকে বসিয়ে দেওয়া হয়, এবং সবার উপরে ওই একজন থাকেন দাদা, সেই দাদাই ঠিক করে দেন যে কে জিএস হবে, কে অ্যাসিস্ট্যান্ট জিএস হবে, কে কালচারাল সেক্রেটারি হবে, কে গেম সেক্রেটারি হবে, সমস্ত কিছু সেই ঠিক করে দেয়। তো সেইভাবে ঠিক করে দেওয়া হয়েছিল যে এই মেয়েটিকে নাকি জেনারেল সেক্রেটারি বানানো হবে, এবং জেনারেল সেক্রেটারি বানানোর জন্য তার সাথে নাকি কলেজের দাদা কথা বলতে আসবে, তাই তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল ইউনিয়ন রুমে। কথা মতন মেয়েটি অপেক্ষা করছিল, এবং দাদা যখন আসে, সেই দাদা তাকে প্রস্তাব দেয় বিয়ের, তাকে বিয়ে করতে চায়। না, রাজি না হওয়ায় সেই মেয়েটিকে হুমকি দেওয়া হয়। মেয়েটি যখন পালাতে যায় তখন ইউনিয়ন রুমের বাইরে তাকে হেনস্থা করা হয়, এবং সিকিউরিটি গার্ডের যে রুম সেইখানে নিয়ে যাওয়া হয় তাকে। সেইখানে নিয়ে গিয়ে তাকে দরজা বন্ধ করে গণধর্ষণ করা হয়। সিকিউরিটি গার্ডকেও নাকি ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, এমনকি কলেজের গেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এই যারা গণধর্ষণ করেছে তারা সবাই মিলে, যাতে মেয়েটি কলেজের বাইরে কোনোভাবে পালিয়ে না যেতে পারে। দেখুন, অফিসিয়ালি কী ব্যাপার স্যাপার আমি জানি না, তবে আনঅফিসিয়ালি বলতে পারি যেটুকু আমার নিজের অভিজ্ঞতা, কলেজে যে সিকিউরিটি গার্ড থাকে তাদের কাজ হচ্ছে রাস্তার কুকুর যদি কলেজে ঢুকে যায় তাহলে তাদেরকে তাড়ানো। দাদারা কলেজে থাকতে পারে রাত অবধি, মদ মাতলামো চলতে পারে, নাচন কোদন চলতে পারে, সব চলতে পারে। ধর্ষকদের আটকানোর ক্ষমতা বা ধর্ষকদের কলেজ থেকে বের করার ক্ষমতা কলেজের সিকিউরিটি গার্ডের নেই, কেননা তাকেও তার নিজের চাকরিটা বাঁচাতে হবে। কলেজের সিকিউরিটি গার্ড, যার দায়িত্ব এই গেটটা থাকে আর কি, তাকে চুপ করে থাকতে বলা হয়, চুপ করে থাকতে বলা হয়, যাতে মনোজিৎ মিশ্রের মতন ছেলেরা কলেজে দাপাদাপি করতে পারে রাত অবধি, বা এই যে গণধর্ষণের মতন কাণ্ড এগুলো ঘটাতে পারে।
আর কলেজের এই সমস্ত কিছুর দায়িত্বে যিনি থাকেন প্রিন্সিপাল, তাদের নিয়ে তো কথা বলাই বেকার। কেননা প্রত্যেকটা কলেজে যারা প্রিন্সিপাল হয়ে বসে রয়েছেন এই মুহূর্তে তারা সবাই চটি চাটা, সত্যি কথা বলতে গেলে চটি চাটা প্রিন্সিপাল তারা সবাই। কেননা তাদের কলেজের মধ্যে কোনো ক্ষমতা নেই, ওপর মহল থেকে যা মানে বলা হবে কলেজের প্রিন্সিপালরা তাই করবেন। আমরা আরজি করের ক্ষেত্রে দেখেছি কলেজের প্রিন্সিপাল সন্দীপ রায় কী করেছেন, কত রকমের কাণ্ড ঘটিয়েছেন, গ্রেপ্তার অবধি হয়েছেন। ক্যালকাটা ল কলেজের এই ঘটনাটি ঘটেছে 25শে জুন সন্ধেবেলায়, এবং পরের দিন অর্থাৎ 26শে জুন সন্ধেবেলায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধরুন 24 ঘন্টার আশেপাশে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, এবং তার আগে যে মেয়েটি অভিযোগ করেছিল তার মেডিকেল টেস্ট করিয়ে নেওয়া হয়েছে। মেডিকেল টেস্ট করানোর পরে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। আর গ্রেপ্তার করেছে কসবা থানা, হ্যাঁ ওই কসবা থানা, যে কসবা থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যারা শিক্ষকদের পেটে লাথি মেরেছিল। তো সেই কসবা থানায় গ্রেপ্তার করেছে। এবার জানি না এই গ্রেপ্তারের ঘটনাতে কসবা থানার ওসির বদলি হয়ে যাবে কিনা। আশা করছি যে এরকম কিছু না ঘটুক, আশা করছি যারা দোষী তারা শাস্তি পাক। কুলতলির ঘটনাতে 2 মাসের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে বলে অনেক বিজ্ঞাপন ছাপা হয়েছিল, অনেক কুলতলি নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমরা আশা করছি কুলতলির ঘটনার মতন এই ঘটনাতেও খুব তাড়াতাড়ি দোষীদের শাস্তি দেওয়া হবে। কেননা কলেজে যদি ছাত্রীরা সুরক্ষিত না থাকে, এরকম ঘটনা যদি ঘটতে থাকে, কোন ভরসায় বাবা মা কলেজে পাঠাবে ছাত্রছাত্রীদেরকে বলুন দিই? একজন ডাক্তার তার কর্মক্ষেত্র অর্থাৎ হাসপাতালে সুরক্ষিত নয়, একজন ছাত্রী তার শিক্ষাক্ষেত্র কলেজে সুরক্ষিত নয়, একটি বাচ্চা মেয়ে তার বাড়িতে সুরক্ষিত নয়। অথচ হাস্যকৌতুক এটাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা। হতে পারে আমরা পুরুষতান্ত্রিক সমাজে রয়েছি, কিন্তু আমাদের রাজ্যের প্রশাসনটা মহিলাতান্ত্রিক প্রশাসন হওয়ার পরেও মহিলাদের আজকে এই অবস্থা কেন? এই যারা বলেন না কথায় কথায় রাজ্যটাকে আমরা গুজরাট হতে দেব না, রাজস্থান হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না, একেবারে ডাহা মিথ্যে কথা বলেন তারা। কেননা তারাই দায়িত্ব নিয়ে আজকে পশ্চিমবঙ্গটাকে ধর্ষণবঙ্গে পরিণত করেছেন। উত্তরপ্রদেশের থেকেও আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ। যে কলকাতাকে বলা হয়েছিল সেফেস্ট সিটি, সেটা আর থাকবে কি না, সেই তকমাটা আর পাবো কি না কলকাতাবাসীরা আমরা, সেটা নিয়ে সন্দেহ জাগছে। আর এই নক্কারজনক ঘটনাটা যে ঘটিয়েছে সেই মনোজিৎ মিশ্র দাদা, কলেজের দাদা, তার বয়স 31 বছর, কলেজ পাস করে যাওয়ার পরেও সে কলেজে দাদাগিরি করে বেড়াচ্ছে। কেরম দাদাগিরি? এই যে তার সাথে আরও 2 জন যে গ্রেপ্তার হয়েছে, যাদের নাম হচ্ছে জাইব আহমেদ আর প্রমিত মুখার্জি, এদের বয়স হচ্ছে 19 বছর আর 20 বছর। 19-20 বছরের ছোটো ছোটো বাচ্চা ছেলেদের মাথা খাচ্ছে কলেজে বসে বসে এই সমস্ত দাদারা। তারা বোঝাচ্ছে আমাদের সাথে থাক, কেউ কিছু করতে পারবে না, আমাদের সাথে থাকলে সব পাবি, হ্যাঁ, মদ মাংস মেয়ে সব পাবি তোরা, এটা বুঝিয়ে রাখা হচ্ছে। আর তাদেরকে দিয়ে এই সমস্ত কাজকর্ম করানো হচ্ছে। এই বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে সিকিউরিটি গার্ডের রুম নাকি পাহারা দিচ্ছিল এদের মধ্যে কেউ একজন, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে, বা মানে ভেতর থেকে বাইরে যাতে মেয়েটা পালিয়ে না যেতে পারে। এই হচ্ছে তৃণমূলের যে যুব নেতা, যারা ছাত্র নেতা, এগুলো হচ্ছে তাদের সমাজ সংস্কারমূলক কাজ, এগুলো তাদের সোশ্যাল ওয়ার্ক। আপনাদের বাড়িতে আছে নাকি এরকম কোনো ছেলেপিলে যারা তৃণমূল ছাত্র পরিষদ করে, হ্যাঁ, যুব তৃণমূল করে? তাদের সাথে কথাবার্তা বলুন, আপনাদের বাড়ির ছেলেপিলেদের সাথে কথাবার্তা বলুন, তারা কাদের সাথে ওঠা বসা করছে, কাদের সাথে মেলামেশা করছে, হোয়াটসঅ্যাপে কী মেসেজ আছে চেক করুন একটুখানি। বা আমাদের বলছি, তাদের ছেলেদের চেক করতে বলছি, না হলে যে কোনো দিন দেখবেন এরকম ঘটনাতে আপনার ছেলে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। নিজেদের ছেলেদের জিজ্ঞাসা করুন যে তারাও তাদের কলেজে এরকম মনোজিৎ মিশ্রের মতন কোনো দাদার পেছনে ঘুরে বেড়াচ্ছে কিনা। কলেজে মনোজিৎ মিশ্রকে নাকি সবাই ম্যাঙ্গো দাদা বলে চেনে, আম পচে যাওয়ার পরেও ম্যাঙ্গো দাদা হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন কলেজে এরকম ম্যাঙ্গো দাদা, আপেল দাদা, আনারস দাদা, বেদানা দাদা পাওয়া যায়। নিজেদের ছেলেদের বলুন এই সমস্ত দাদাদের থেকে দূরে থাকতে, কলেজে গিয়ে পড়াশুনো করে চুপচাপ চলে আসতে, ইউনিয়নবাজি না করতে, আপাতত এই সময় দাঁড়িয়ে একদম না করতে। আর কলেজের এই দাদা কালচার ততদিন শেষ হবে না যতদিন কলেজে সুষ্ঠু ভোট হবে না। অনেকে বড় বড় লেকচার দেয় কলেজে কি দরকার ভোটের, কলেজে যদি ভোটের দরকার নেই তাহলে কলেজের ইউনিয়নেরও দরকার নেই। কলেজে ইউনিয়ন রাখছেন কিসের জন্য যদি ভোট রাখবেন না? তো সোজা প্রশ্ন রইল। বিভিন্ন প্রতিবেদনে যা খবর উঠে এসেছে সেগুলো তো আপনাদেরকে টুকটাক বললাম, আরও যা খবর উঠে আসবে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। জি 24 ঘন্টা একটা মারাত্মক কথা লিখেছে। তারা বলেছে যে হকি স্টিক দিয়ে নাকি মারা হয়েছে পর্যন্ত ওই মেয়েটিকে, যাকে গণধর্ষণ করা হয়েছে, এবং তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে যে তাকে প্রাণে মেরে দেওয়া হবে যদি সেই কথাটা কাউকে বলে, সেই অভিযোগ যদি কাউকে করে। এমনকি তার বাবা মাকেও মেরে দেওয়া হবে, তার প্রেমিককে পর্যন্ত খতম করে দেওয়া হবে। এই সব হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়েছে কে? এই তৃণমূলের দাদা, তৃণমূলের নেতা। কলেজের দায়িত্বে রয়েছে সে, কলেজ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় তার দায়িত্বে রয়েছে সে।
কলেজের এই সমস্ত দাদাদের কাজটা কি জানেন? সবাই জানে, আবার রিপিট করার কোনো দরকার নেই আলাদা করে। এদের কাজ হচ্ছে কালেকশান করা, স্টুডেন্টদের থেকে টাকা কালেকশান করা, ভর্তির সময় কালেকশান করা, পরীক্ষার সময় পাস করিয়ে দেওয়ার নামে কালেকশান করা, হ্যাঁ, যখন সোশ্যাল হচ্ছে তখন কালেকশান করা, যখন ফ্রেশার্স হচ্ছে তখন কালেকশান করা। ওই 75-25-এর ভাগটা এরা ভালো বোঝে, আর ওই 75-25-এর ভাগটা যাতে কলেজ থেকে উঠে আসে তার জন্য এই মনোজিৎ মিশ্রদের মতন ছেলেদের, দাদাদের, ধর্ষকদের কলেজে বোস করিয়ে রাখে তৃণমূল। এটাই হচ্ছে আজকের দিনে বাস্তব কথা। আর এইভাবেই সমাজটা পরিচালিত হচ্ছে। সমস্ত বাবা মাদের বলছি, কলেজে মেয়েদেরকে পাঠানোর আগে একবার ভেবে দেখবেন। আপনি যাদেরকে রক্ষক ভেবে পাঠাচ্ছেন মেয়েটাকে কলেজে, তারাই না ভক্ষক হয়ে যায়।